প্রথমেই দেখে নেব আজকের 20টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। মমতা ব্যানার্জির বাড়ির পাশে সভায় দাঁড়িয়ে তার দুর্নীতিগ্রস্ত ভাইপোকে জেলে পাঠানোর হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতার চালু করা ইমাম পুরোহিতদের ভাতা বন্ধের ঘোষণা, ডিএ নিয়ে কি সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার? গ্রামবাসীর হাতে ধরা তৃণমূল কাউন্সিলর, বনগাঁয় মধুচক্রকাণ্ডে রাতভর উত্তেজনা, পুলিশের হাতে তুলে দিল জনতা। অমিত শাহকে হুমকির অভিযোগে চাপে অভিষেক, এফআইআর খারিজ চেয়ে হাইকোর্টে দৌড়, রাজনৈতিক মহলে তোলপাড়। রাস্তায় নামাজ নিয়ে যোগীর কড়া হুঁশিয়ারি, ভালোভাবে বলছি, না হলে মন্তব্যে দেশ জুড়ে বিতর্ক। আচমকা কালবৈশাখীর তাণ্ডবে মৃত্যু দুজনের, গাছ ভেঙে লণ্ডভণ্ড জিয়াগঞ্জ বহরমপুর, আতঙ্কে সাধারণ মানুষ। শুভেন্দুর ঘনিষ্ঠ সহায়ক খুনে বড় মোড়, উত্তরপ্রদেশে টোল প্লাজা থেকে আটক যুবক, সিবিআই এর প্রথম পদক্ষেপ। কোচবিহারে অবৈধ মদের দোকানে বিজেপি মহিলা মোর্চার হানা, স্বাস্থ্যকেন্দ্র বিশেষ নজর, চাঞ্চল্য এলাকায়। কেন্দ্র টাকা পাঠালেও খরচ করেনি রাজ্য, শুভেন্দুর ডাবল ইঞ্জিন দাবিতে ফের চাপে মমতা সরকার। আবাসের টাকা থেকে কাটমানির অভিযোগ, পঞ্চায়েত সম্মেলন ঘিরে তৃণমূল নেতাদের ঘেরাও, আটক 2। মমতার আমলে দূরে সরানো আইপিএস দময়ন্তী সেন এবার বড় দায়িত্বে, দুর্নীতির বিরুদ্ধে শুভেন্দুর বড় মাস্টার স্ট্রোক। দীঘা থেকে দার্জিলিং এবার ফ্রি বাস সফর, মহিলাদের জন্য শুভেন্দু সরকারের ঐতিহাসিক ঘোষণা। এফআইআর হতেই হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আগাম জামিনের আবেদন ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। পেট্রোল ডিজেলের আগুনে দামে গাড়ি ছেড়ে রিকশা চালালেন হেভিওয়েট নেতা, দুর্গাপুরে কংগ্রেসের অভিনব প্রতিবাদ ভাইরাল। মুর্শিদাবাদে মাঝরাতে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক, প্রাক্তন তৃণমূল নেতার বাড়ি ঘিরে রহস্য বাড়ছে। বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে শোকে, মহারাষ্ট্রে ভয়াবহ ট্রাক টেম্পোর সংঘর্ষে মৃত অন্তত 13। মমতার বয়কট রাজনীতিতে না শুভেন্দু, উত্তরবঙ্গের বৈঠকে তৃণমূল বিধায়ককেও ডাক, জল্পনা তুঙ্গে। তুরস্কের রেস্তোরাঁয় রক্তাক্ত হামলা, এলোপাথারি গুলিতে নিহত 4, আহত বহু, আতঙ্কে গোটা এলাকা। কালবৈশাখীর জেরে শিয়ালদহ মেন লাইনে ট্রেন বিপর্যয়, ঘন্টার পর ঘন্টা দুর্ভোগে যাত্রীরা। প্রাথমিকে 32,000 চাকরি মামলা সুপ্রিম কোর্টে, আগস্টে শুনানি ঘিরে চাকরি প্রার্থীদের আশা উদ্বেগ। 3 তলার অনুমতি তৈরি 6 তলা, হাওড়ায় বেআইনি নির্মাণে গর্জে উঠল বুলডোজার অ্যাকশন। সরকারি নির্দেশে বন্ধ হওয়ার পথে শতাব্দী প্রাচীন গরুহাট, মাথায় হাত ইলামবাজারের ব্যবসায়ীদের। দীর্ঘদিন গা ঢাকা শেষে গ্রেফতার সোনা পাপ্পু, ইডি দফতরে হাজিরার পরই বড় অ্যাকশন। 2021 ভোট পরবর্তী হিংসায় ফের বড় তদন্ত, পুলিশের 181 নতুন এফআইআর, খুলছে পুরনো মামলার ফাইলও। অর্থের বিনিময়ে অবৈধ অনুপ্রবেশ, নিমতা থেকে গ্রেফতার 8 বাংলাদেশি, চাঞ্চল্য সীমান্ত জুড়ে। শিলিগুড়ির নতুন বর্ধমান রোড ফ্লাইওভার প্রস্তুত, উদ্বোধনে আসতে পারেন মুখ্যমন্ত্রী, খুশির হওয়ার শহরে। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কার্যত বাড়ির পাশে এক সভামঞ্চে দাঁড়িয়ে দুর্নীতিবাজ ভাইপো অভিষেক ব্যানার্জিকে জেলে পাঠানোর হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কলকাতা কর্পোরেশন থেকে ফাইল চেয়েছিলাম, 4টে নাম বলছি, এরা কিভাবে পশ্চিমবঙ্গকে লুণ্ঠন করেছে আপনারা জানেন না। তাদের জেলে পাঠানোর জন্য আজ ক্যাবিনেট 2টো কমিশন গঠন করেছে। বলবো সেই 4টে নাম, শুনতে চান? 1 বেলেঘাটার রাজু নস্কর, 8টা সম্পত্তি, 2 কসবার সোনা পাপ্পু, 24টা সম্পত্তি, 3 ভাইপো অভিষেক ব্যানার্জি লিভস অ্যান্ড বাউন্সের 14, নিজের নামে 4, বাবার নামে আরও 6টা, মোট 24টা সম্পত্তি। 4র্থ জাভেদ খানের বেটা, 19টা সম্পত্তি। এরা লুটেছে, যেমন দুর্নীতিগ্রস্ত শান্তনু সিনহা বিশ্বাস ভেতরে গেছে।
সুজিত বোস ভেতরে আছে। আগামী দিনে এই সমস্ত ভ্রষ্টাচারীদের জেলে ঢোকানোর কাজ আইনতভাবে ভারতীয় জনতা পার্টি করবে। সোমবার সন্ধ্যায় ভবানীপুর বিধানসভা 63 নম্বর ওয়ার্ডে ধন্যবাদ জ্ঞাপন সভা করেন মুখ্যমন্ত্রী ও স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। হিন্দু অধ্যুষিত বুথগুলিতে তাকে এগিয়ে রাখার জন্য তিনি ভোটারদের ধন্যবাদ জানান এবং 7 ওয়ার্ডে বিধায়ক অফিস খোলার ঘোষণা করেন। তবে মুসলিম অধ্যুষিত 77 নম্বর ওয়ার্ডে কোনো বিধায়ক অফিস খুলবেন না বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন, একটা ওয়ার্ডই আমি অফিস করব না, সেটা হলো 77 নম্বর ওয়ার্ড। পরে ভেবে দেখব, কারণ ওরাও আমাদের জনতা। তবে বাকি 7 ওয়ার্ডে 7টা এমএলএ অফিস আমি করব। তিনি বলেন, সবচেয়ে বড় কথা কি জানেন? মমতা ব্যানার্জি যেখানে ভোট দিয়েছে মিত্র ইনস্টিটিউশন, সেখানকার 4টে বুথেই আপনাদের ভাই শুভেন্দু অধিকারীকে লিড দিয়েছে। যে নিজের বুথে জিততে পারে না, তাকে বাইরের দরজা দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ যে আপনার রাজনৈতিক দিন শেষ, টাটা বাই বাই, খতম, পুরা খতম। ধর্মীয়করণের ভিত্তিতে ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের দেওয়া আর্থিক ভাতা আগামী জুন মাস থেকে সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভা। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মহিলাদের জন্য প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তার অন্নপূর্ণা প্রকল্প, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণ এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 7ম বেতন কমিশন গঠনের মতো একাধিক জনকল্যাণমুখী ও তাৎপর্যপূর্ণ প্রস্তাবে শিলমোহর দিয়েছে রাজ্য ক্যাবিনেট। এছাড়াও কলকাতা হাইকোর্টের রায় মেনে রাজ্যের ওবিসি তালিকা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল জানান, ধর্মীয় বিভাজনের ভিত্তিতে তৈরি হওয়ার সমস্ত রকম আর্থিক সহায়তা প্রকল্প বন্ধ করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগে তৃণমূল সরকারের জামানায় ইমামদের মাসে 3,000 টাকা এবং মুয়াজ্জিন ও পুরোহিতদের 2,000 টাকা করে যে সাম্মানিক দেওয়া হতো, তা জুনের 1 তারিখ থেকে আর কার্যকর থাকছে না। এর পাশাপাশি বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা করেছে নতুন বিজেপি সরকার। মন্ত্রী জানান, আগামী 1 জুন থেকে রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনা, যার অধীনে মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা স্বয়ংক্রিয়ভাবেই এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন। তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে যারা এখনো এই সুবিধার বাইরে রয়েছেন, তাদের জন্য দ্রুত একটি নতুন পোর্টাল চালু করা হবে। এমনকি সিএ এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদনকারী নারীরাও এই অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাবেন বলে স্পষ্ট করেছেন মন্ত্রী। এর পাশাপাশি 1 জুন থেকে সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন বলেও মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ, 2 মহিলা সহ তৃণমূল কাউন্সিলরকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগা থানার কালুপুর পাঁচপোতা এলাকায়। একটি বাড়িতে 2 মহিলা সহ তৃণমূল কাউন্সিলর ও এক যুবককে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিয়েছেন সেখানকার গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে মধুচক্র চালাচ্ছিল উত্তর 24 পরগনার বনগা পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে বাইরে থেকে মহিলা পুরুষদের নিয়ে এসে ওই বাড়িতে মধুচক্র চালাচ্ছিল তৃণমূল কাউন্সিলর। সোমবার দুপুরেও তিনি ওই বাড়িতে 2 জন মহিলা এবং 2 জন পুরুষকে নিয়ে আসেন। বিষয়টা নিয়ে তাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি কর্ণপাত করেননি। কিছু সময় পরে তারা বাড়িতে ঢুকে দেখেন মহিলাদের নিয়ে মদ্যপান করছেন কাউন্সিলর ও 2 যুবক। এলাকাবাসীর দাবি, তারা মহিলাদের সঙ্গে কথা বলে জানতে পারেন মহিলাদের বাড়ি নদিয়া জেলার শান্তিপুরে। পরবর্তীতে তাদের বাড়িতে আটকে রেখে পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে 2 মহিলা সহ তৃণমূল কাউন্সিলর ও আরও এক যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ বলেন, এলাকাবাসীর কাছ থেকে শুনতে পেলাম তৃণমূলের এই কাউন্সিলর মধুচক্র চালাচ্ছিল। পুলিশ খবর পেয়ে কাউন্সিলর ও 2 মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। গ্রামবাসীদের অভিযোগ সত্যি হলে পুলিশ আইনগতভাবে ব্যবস্থা নেবে। যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি, ওই মহিলা তার বাড়িতে ঘর ভাড়া নিতে এসেছিলেন। এলাকার মানুষের মধুচক্র চালানোর অভিযোগ খতিয়ে দেখছে বনগাঁ থানার পুলিশ। ভোট শেষ হতেই এবার আইনি লড়াইয়ে জড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভা দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি এবং নির্বাচিত প্রচারে উস্কানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের হয়েছিল। সেই এফআইআর সম্পূর্ণ খারিজ বা বাতিলের দাবি জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট সূত্রে খবর, চলতি সপ্তাহে বিচারপতি অমৃতা সিনহা বা বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে মামলাটি জরুরি শুনানির সম্ভাবনা রয়েছে।
গত 5ই মে বাগুইআটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে এক স্থানীয় বাসিন্দা। ওই অভিযোগের ওপর ভিত্তি করেই গত শুক্রবার অর্থাৎ 15ই মে বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ অভিষেকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার মোট 6টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে। অভিযোগকারীর দাবি, নির্বাচনী জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন তা হুমকির শামিল। এছাড়া তার বক্তব্যের জেরে রাজ্য জুড়ে ভোটের মরশুমে আইন শৃঙ্খলা চরম অবনতি ও অরাজকতা তৈরি হতে পারত। ভোটের ফল প্রকাশের ঠিক মুখে দাঁড়িয়ে খোদ লোকসভার তৃণমূল দলনেতার বিরুদ্ধে এমন এফআইআর এবং তড়িঘড়ি অভিষেকের হাইকোর্টে যাওয়া রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন দেখার কলকাতা হাইকোর্ট এই এফআইআর এর ওপর কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় নাকি পুলিশের তদন্ত প্রক্রিয়া জারি থাকে। রাস্তায় নামাজ পড়া নিয়ে ফের কড়া বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রাস্তা বন্ধ করে নামাজ পড়া চলবে না। সরকার ভালোভাবে বোঝাবে, কিন্তু কাজ না হলে অন্য পদক্ষেপ করতে বাধ্য হবে। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণেও মুসলিমদের বিশেষ বার্তা দিয়েছেন যোগী। সোমবার লখনৌতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগী। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অবাধে চলাচল করার জন্য রাস্তা তৈরি হয়েছে, তাই রাস্তা বন্ধ করে নামাজ পড়া চলবে না। রাস্তায় হট্টগোল করে যান চলাচল বন্ধ করার অধিকার কি কারো রয়েছে? জনসাধারণের সমস্যা তৈরি করার অধিকার কি কারো আছে? তিনি আরও বলেন, আমরা নামাজ পড়া বন্ধ করছি না। যদি নামাজ পড়তে হয় তাহলে নির্দিষ্ট সময় পড়ুন, কিন্তু রাস্তা বন্ধ করে নামাজ পড়া যাবে না। আমরা ভালোভাবে বোঝাচ্ছি, কিন্তু তাও যদি কাজ না হয় তাহলে আমাদের অন্য পদক্ষেপ করতে হবে। অন্যদিকে জনসংখ্যা নিয়ন্ত্রণেও এদিন মুসলিম সম্প্রদায়কে বিশেষ বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনারা আপনাদের বাড়িতে নামাজ পড়ুন। যদি বাড়িতে জায়গা না থাকে তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করুন। সক্ষমতা না থাকলে অযথা কেন সংখ্যা বাড়াচ্ছেন? একটি ব্যবস্থার মধ্যে থাকতে হলে নিয়মকানুন মেনে চলা শুরু করুন। পাশাপাশি তিনি জানান, রাস্তায় কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না সরকার। আচমকা কালবৈশাখীর দাপটে মর্মান্তিক মৃত্যু। সোমবার বিকেলে আচমকা ধেয়ে আসা কালবৈশাখী ঝড় বৃষ্টির দাপটে মুর্শিদাবাদ জেলায় ঘটে গেল দুটি বড়সড় বিপর্যয়। একদিকে ভরতপুরে বজ্রপাতে প্রাণ হারালেন এক গৃহবধূ, অন্যদিকে জিয়াগঞ্জে কয়েকশো বছরের পুরনো গাছ ভেঙে পড়ে ব্যাহত হল জনজীবন। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু দোকান ও বাড়ি। বিকেলে ঝড় বৃষ্টির সময় মাঠে বাঁধা গবাদি পশু বাড়ি ফিরিয়ে আনার পথে বজ্রপাতে ভরতপুরের ওই গৃহবধূর। মৃত মহিলার নাম বিলকিস বেগম, বয়স 46 বছর। আচমকা আবহাওয়া খারাপ হতে দেখে তিনি তড়িঘড়ি বাড়ির অদূরে মাঠের পাশ থেকে গবাদি পশুকে নিয়ে আসতে গিয়েছিলেন, কিন্তু ফেরার পথেই তীব্র বজ্রাঘাতের কবলে পড়েন তিনি। অন্যদিকে হরিহরপাড়াতে এক ব্যক্তি মারা যান বজ্রপাতে ও আহত হন আরও 2 জন। তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। মৃতের স্বামী শের আলী শেখ জানান, বজ্রাঘাতের চোটে বিলকিস বেগম মাঠের মধ্যেই অচেতন হয়ে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত মহিলার 5 বছরের একটি শিশু সন্তান রয়েছে। মায়ের এই আকস্মিক মৃত্যুতে পরিবারটি বাকরুদ্ধ এবং গোটা ভরতপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ হাসপাতালে ও ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। অন্যদিকে সোমবার দুপুরে ভয়াবহ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের সাক্ষী রইল জিয়াগঞ্জ ফুলতলা বাস স্ট্যান্ড থেকে সদরঘাট যাওয়ার মুখ্য রাস্তায় একটি কয়েকশো বছরের পুরনো বিশাল গাছ ভেঙে পড়ে বিপত্তি ঘটে। গাছটি ভেঙে পড়ায় রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি দোকান এবং ঠিক নিচে অবস্থিত একটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ খুনে সিবিআই এর জালে এক অভিযুক্তের নাম রাজকুমার সিং। সোমবার উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেফতার করেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, দিল্লি হয়ে অন্যত্র পালানোর ছক ছিল রাজকুমারের, কিন্তু তার আগেই ওই রাজ্যের বালিয়ার একটি টোল প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। বঙ্গ বিধানসভার ফলাফল ঘোষণার পর ঠিক 2 দিন পর অর্থাৎ গত 6 মে রাতে খুন হতে হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথকে। ব্যস্ততম মধ্যমগ্রামের রাস্তায় এলোপাথারি গুলি করে খুন করা হয় তাকে। দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম চন্দ্রনাথের গাড়ির চালক। ঘটনার পরেই রাজ্য পুলিশের সিট গঠন করে। সিআইডি শীর্ষ আধিকারিককে মাথায় রেখে বিশেষ এই তদন্তকারী দল গঠন হয়। সিটের আধিকারিকরাই উত্তরপ্রদেশ থেকে 2 জনকে গ্রেফতার করে, এমনকি বক্সার থেকেও আরও একজনকে গ্রেফতার করা হয়। জানা যায়, বক্সার থেকে ধৃত ব্যক্তি শার্পশুটার। এর মধ্যেই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইকে। সিটের হাতে গ্রেফতার হওয়া 3 জনকে দফায় দফায় জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জানা গিয়েছে, ধৃতদের জেরা করেই রাজকুমারের নাম উঠে আসে। এরপরেই উত্তরপ্রদেশে হানা দেন সিবিআই আধিকারিকরা।
জানতে পারেন রাজকুমার উত্তরপ্রদেশের ছাপ্পার বাসিন্দা। সেখানকার পুলিশকে সঙ্গে নিয়েই তার বাড়িতে হানা দেয় সিবিআই। তল্লাশি চলে রাজকুমারের দিল্লির বাড়িতেও, কিন্তু নাগাল পাওয়া যায়নি। এর মধ্যেই সোমবার সিবিআই জেলে চন্দ্রনাথ খুনে অন্যতম অভিযুক্ত রাজকুমার। সিবিআই সূত্রে খবর, হরিদ্বার থেকে দেহরাদুন হাইওয়ের উপরে একটি টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে ধৃত রাজকুমারকে উত্তরপ্রদেশ থেকে বাংলায় নিয়ে আসা হতে পারে। শুধু তাই নয়, কী কারণেই খুনের ঘটনা তাও ধৃতকে জেরা করে জানার চেষ্টা সিবিআই এর। অবৈধ মদের দোকান বন্ধ করতে বিশেষ অভিযান চালাল বিজেপি মহিলা মোর্চা। সোমবার দুপুর 1টা নাগাদ সিতাই বিধানসভার মাতালহাট এলাকায় এই অভিযানে মদ বিক্রির সামগ্রী ফেলে নষ্ট করা হয়। মদ বিক্রেতাদের বিজেপি মহিলা মোর্চার সদস্যদের হুঁশিয়ারি, ভবিষ্যতে অবৈধ উপায়ে মদ বিক্রি করা যেন না হয়। মদের বিরুদ্ধে এই অভিযানের পরেই মাতালহাট সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে সোমবার এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় বিজেপি মহিলা মোর্চা। ওই বাড়ির একটি ঘরের ভেতরে গোপন চেম্বারে খোঁজ মেলে সেখানেই মদ লুকিয়ে রাখা ছিল বলে অভিযোগ উঠেছে। সেই মদ ও মদ তৈরির সামগ্রী রাস্তায় ফেলে নষ্ট করে দেন মহিলা মোর্চার সদস্যরা। এদিন এই অভিযানে কোচবিহার জেলা বিজেপি মহিলা মোর্চার সহ অভিনেত্রী সাবিত্রী বর্মন, জেলা মহিলা মোর্চার অফিস সম্পাদক সরস্বতী রায়, সিতাই 4 নম্বর মণ্ডল সভাপতি ও একাধিক মহিলা মোর্চার কর্মী এই অভিযানে উপস্থিত ছিলেন। মদের বিরুদ্ধে অভিযানের পর মাতালহাট সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান তারা। সেখানে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন মাত্র 2 জন কর্মী থাকায় সঠিকভাবে স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হবে বলে সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন। বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে ও এলাকার সুস্থ পরিবেশ বজায় রাখতেই এই অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। পালাবদলের পর রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর শুভেন্দু সরকার। মুখ্যমন্ত্রী একাধিকবার জানিয়েছেন, এবার থেকে রাজ্যের শাসকের আইন নয়, আইনের শাসন চলবে। আর এই নীতিতেই কাজ শুরু করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে রাজ্যে সুস্থ পরিবেশ বজায় রাখতে ময়দানে নামল বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। পূর্বতন তৃণমূল সরকার বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের সুর ছড়িয়েছে। বরাবরই তা নস্যাৎ করেছেন বিজেপি নেতা মন্ত্রীরা। জলজীবন মিশন চালু নিয়ে সোমবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে আরও একবার পূর্বতন সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু বৈঠকে বলেন, এতদিন রাজ্যে শুধু খাতায় কলমে কাজ হতো। এদিন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। ছিলেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল সহ উচ্চপদস্থ আধিকারিকরা। সেই বৈঠকে কেন্দ্র ও রাজ্য জলজীবন মিশনের মৌ স্বাক্ষর হয়। শুভেন্দু বৈঠকে বলেন, এতদিন রাজ্যে শুধু খাতায় কলমে কাজ হতো। কেন্দ্র যে টাকা দিয়েছি সেই অনুযায়ী বিগত সরকার কাজ করেনি। জলজীবন মিশনের নাম বদলে জলস্বপ্ন করে দিয়েছিল। তার ফলে খুব শীঘ্রই বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছাবে পরিশ্রুত পানীয় জল। কেন্দ্র সরকারের জলজীবন মিশন প্রকল্প চালু হয় গত 2019 সালে। প্রায় 67,670 কোটি টাকা বরাদ্দ করা হয়। আগামী 2028 সালের মধ্যে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছানোই লক্ষ্য। তার জন্য গ্রামের ভিতর পাইপলাইন বসানো, জল পরিশোধন প্ল্যান্ট তৈরি করা এবং জলের উৎসের স্থায়িত্ব বজায় রাখা সেই এই প্রকল্পের অংশ। এতদিন তৎকালীন রাজ্য সরকারের টানাপোড়েনে এই প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল না বাংলা। তাই তার পরিবর্তে জলস্বপ্ন প্রকল্প চালু করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে 26-এর ভোটে ক্ষমতায় পালাবদল হয়। বিজেপি প্রথমবার সরকার গঠনের পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে অন্তর্ভুক্তিকরণ হচ্ছে বাংলার। সেই তালিকায় জুড়ল জলজীবন মিশন। বলে রাখা ভালো, আয়ুষ্মান ভারত এবং জাতীয় শিক্ষানীতির সঙ্গেও অন্তর্ভুক্তি রয়েছে রাজ্যের। কোচবিহার 1 ব্লকের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের গাংলালের কুঠি এলাকায় আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে 1000, 2000 থেকে 5000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। কিছু দাও তবেই কিছু পাবে। সরকারি প্রকল্পে বাড়ি পাওয়ার জন্য স্থানীয় নেতাদের কাছে এই কথাই শুনতে হয়েছে গরিব গ্রামবাসীদের। অভিযোগ, আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য উপভোক্তা প্রতি যেমন খুশি টাকা তুলেছেন কোচবিহার 1 ব্লকে তৃণমূল বুথ সভাপতি এবং পঞ্চায়েত সদস্য। সোমবার ওই দুজনকেই আটক করল পুলিশ। যদিও তাতে ক্ষোভ প্রশমন হয়নি। টাকা ফেরত চেয়ে পোস্টার হাতে বার হয়েছেন গ্রামবাসীরা। কোচবিহার 1 ব্লকের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের গাংলালের কুঠি এলাকায় আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে 1000, 2000 থেকে 5000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, বুথ সভাপতি এবং পঞ্চায়েত সদস্য সম্মেলন করার নামে আবাস যোজনায় ঘর পেয়েছেন এমন উপভোক্তাদের কাছ থেকে টাকা তুলেছেন। কাটমানি ফেরত চাই লেখা পোস্টার নিয়ে সোমবার বেরিয়ে পড়েন গ্রামবাসীরা। উত্তেজনা বাড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। তারপর কেন্দ্রীয় বাহিনীকেও যেতে হয়।
শেষমেশ বুথ সভাপতি প্রতাপচন্দ্র চন্দ এবং পঞ্চায়েত সদস্য সেলিনা খাতুনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাড়ি দেওয়ার জন্য যে কাটমানি তোলা হয়েছে সে কথা স্বীকারই করে নিয়েছেন বুথ সভাপতি প্রতাপচন্দ্র। তবে তিনি দায় চাপান নেতৃত্বের ঘাড়ে। ওই তৃণমূল নেতা বলেন, নির্বাচনে 3 মাস আগেই আমাকে বুথ সভাপতি করা হয়েছে। দলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এলাকায় পঞ্চায়েত সম্মেলন করতে হবে। তার খরচ জোগাড় করতে যারা আবাস যোজনায় বাড়ি পেয়েছিলেন তাদের কাছ থেকে টাকা তোলার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মোতাবেক কারো কাছ থেকে 1000, কারো কাছ থেকে 5000 টাকা তোলা হয়েছে। যদিও কাটমানি অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য সেলিনা। তিনি বলেন, আমার হাতে কেউ কোনো টাকা দেননি। গ্রামের মানুষ বিক্ষোভ দেখাতেই পারেন, কিন্তু আমরা বা আমি কারো কাছ থেকে 1 টাকা চাইনি, টাকা তোলাও হয়নি। রাজ্যে তৃণমূল সরকারের আমলে হওয়া সমস্ত দুর্নীতি তদন্ত করবে নতুন সরকার। নবান্নের সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হবে। সরকারি প্রকল্পে টাকা নয়ছয়ে দুর্নীতি কাটমানির অভিযোগে তদন্ত করবে কমিটি। এছাড়াও নারী নির্যাতনের অভিযোগে তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ওই তদন্ত কমিটিতে কাজ করবেন আইপিএস দময়ন্তী সেন। শুভেন্দু জানিয়েছেন, 2টি কমিটি 1 জুন থেকে কাজ করা শুরু করবে। গত নতুন সরকারের গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। ওই বৈঠক শেষে শুভেন্দু জানিয়েছিলেন, পরবর্তী বৈঠকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী নির্যাতনের বিষয়ে আলোচনা করা হবে। এদিনের মন্ত্রিসভার বৈঠকে উপরোক্ত বিষয়গুলি নিয়েই আলোচনা হয়। তারপরেই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি তদন্তে প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। 1 জুন থেকে কমিটি কাজ করা শুরু করবে। সরকারের তরফ থেকে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব সব রকম সাহায্য করবে। আশা করছি 30 দিনের মধ্যে কমিটি সুপারিশ করবে। সেই অনুযায়ী পুলিশ প্রশাসন পদক্ষেপ করবে। বিএনএস এর ধারায় পদক্ষেপ করা হবে। সরকারি কোষাগারে যে টাকা নয়ছয় করা হয়েছে তা পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। পশ্চিমবঙ্গের মানুষ অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও যেসব তদন্তকারী সংস্থা তদন্তের দায়িত্ব পেয়েছিল তারাও অভিযোগ জানাতে পারবে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।